তারাপদ রায়ের ছোট গল্প ও চাঁদা চোখের জলে। চাঁদা আদায় সবচেয়ে ধুম পড়ে যায় শারদীয়া পুজোর সময়। অবশ্য যারা চাঁদা তোলার বছরের সময় চাঁদা তোলে, গৃহস্থের দরজায় দরজায়, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, দোকানে, ফুটপাতে, এমনকি হাওয়ায় রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে অক্লান্ত প্রয়াস চলে সারা বছর ধরে চাঁদা আদায়ের। কখনো চাঁদা সরস্বতী পুজোয় জন্যে, কখনো বা মা শীতলা বা ওলা বিবির নামে, আবার কখনো কাল্পনিক বিদ্যালয় কিংবা অস্তিত্ববিহীন সাধারণ পাঠাগারের নামে তোলা হয় চাঁদা। তবে প্রকৃত চাঁদার মরশুম হলো শরৎকাল। চাঁদা আদায়ের ভাষা ও ভঙ্গি সর্বত্র কিন্তু একরকম নয়। কোথায় অনুনয় বিনয়, বৌদি আর 2 টাকা দিন, বাজারের অবস্থা বুঝছেন না, আবার কোথাও বা চোখ রাঙানি, দেবেন কি দেবেন না ফর্সা করে বলে দিন, তারপর দেখা যাবে। আবার কখনো এর থেকে কয়েক মাত্রা উপরে বাঁশ দিয়ে গাড়ি আটকিয়ে কিংবা ঘাড়ে ধাক্কা দিয়ে চাঁদার টাকা সংগ্রহ। এই চাঁদা হলো আবশ্যিক চাঁদা। ইচ্ছায় অনিচ্ছায় সুখে দুঃখে দিতেই হবে। তবে অনেক চাঁদা আছে, যেমন ক্লাবের চাঁদা, লাইব্রেরির চাঁদা, দরিদ্র বান্ধব ভাণ্ডার অথবা স্বাধীনতা সংগ্রামী সমিতির বাৎসরিক অনুদান, সেসব দেওয়া না দেওয়া অনেকটা স্বেচ্ছার ব্যাপার। ইচ্ছা না হলে, অসুবিধা হলে না দিলেও চলে। বাংলা অভিধানে চাঁদা শব্দের অর্থ লেখা আছে কোনো বিশেষ কার্য নির্বাহার্থে বহুজনের নিকট হইতে সংগৃহীত অর্থ। উদাহরণ বারোয়ারি পুজোর চাঁদা। এছাড়া চাঁদা অর্থে বলা আছে নির্দিষ্ট সময়ের ব্যবধান দেয় মূল্য বা অর্থ সাহায্য, যেমন মাসিক পত্রের চাঁদা। প্রচলিত অভিধান অনুসারে চাঁদা শব্দটি এসেছে ফরাসি চন্দ শব্দ থেকে। এ বিষয়ে অবশ্য সন্দেহের অবকাশ আছে। অন্যদিকে একটি পুরনো অভিধানে চাঁদা শব্দটিকে দেখানো হয়েছে প্রচলিত বাংলা শব্দ হিসাবে। এই সূত্রে একটি প্রাচীন গ্রন্থের উল্লেখ করছি। পণ্ডিত ঈশানচন্দ্র ঘোষের আশ্চর্য বাংলা অনুবাদে সে বই অনেকেই পড়েছেন। বুদ্ধদেবের পূর্বজন্ম সংক্রান্ত বৌদ্ধ কাহিনী গ্রন্থ জাতক প্রায় আরব্য উপন্যাসের মতোই চমকপ্রদ। জাতকে ছন্দক বলে একটি শব্দ আছে। ছন্দক শব্দের অর্থ হলো ইচ্ছাপূর্বক যাহা দেয়। পারস্যের ছন্দ এবং ভারতবর্ষের ছন্দক মূলত একই শব্দ কিনা শ্রদ্ধেয় সুকুমার সেন হয়তো এ বিষয়ে আলোচনা করতে পারবেন। কিন্তু কেউ যদি বলে বাংলা চাঁদা শব্দটি অর্ধ তৎসম বা তদ্ভব, তাকে যুক্তি দিয়ে ঠেকানো কঠিন হবে। ওই চপলমতি পাঠিকা ওগোজ স্থিরচিত্ত পাঠক, এই হাস্যকর লেখকের রচনা পড়তে গিয়ে তোমরা এত জ্ঞানগর্ভ বিপাককে পড়বে জানলে হয়তো সাবানের বিজ্ঞাপন বা দূরদর্শনে হিন্দি সংবাদের মতো এই নিবন্ধটি সরাসরি টপকিয়ে যেতে। সুতরাং আপাতত তোমাদের জন্য এই চাঁদা সংক্রান্ত গল্প বলেনি। পাড়ার ছেলেরা গেছে রমেশবাবুর বাড়িতে চাঁদা তুলতে। দুর্গা পুজোর চাঁদা। রমেশবাবুর ধনী হিসেবে খ্যাতি আছে, কিন্তু তার ততোধিক খ্যাতি কৃপণ হিসাবে। ছেলেরা রমেশবাবুকে ভালোই চেনে, রমেশবাবু ছেলেদের চেনেন। ছেলেরা চেপে ধরল, স্যার এবার পুজোয় আপনাকে অন্তত 501 টাকা দিতেই হবে। নিজের বাড়ির বারান্দায় ক্লাবসেল গেটে নিরাপদ ব্যবধানে ইজি চেয়ারে বসে রমেশবাবু ছেলেদের আবদার খুব মনোনিবেশ সহকারে শুনলেন। তারপর ইজি চেয়ারে উঠে বসে বললেন, তোমরা তো জানো আমার মা আমার ছোট ভাইয়ের কাছে থাকতেন। আমার সেই ছোট ভাই যে কারখানায় কাজ করতো, সে কারখানা আজ 8 মাস লকআউট। আমার ছোট ভাই চেয়ার টেবিল বাসনপত্র বিক্রি করে এই কমাস চালালো, এখন আর তাও নেই। আমার মা তার ওখানে এখন প্রায় অনাহারে রয়েছে। রমেশবাবু এই ঘটনাটা বলে একটু থামলেন, তারপর বললেন, এদিকে আমার বড়দা যক্ষা রোগে হাসপাতালে আজ 1.5 বছর। 1 পয়সার সঙ্গতি নেই, ওষুধপত্র কিছুই কিনতে পারছে না, হাসপাতালের টাকাও দিতে পারেনি। তাকে হাসপাতাল থেকে বার করে দিয়েছে। সে হাসপাতালের সিঁড়ির নিচে ধুঁকছে আর অসহায়ভাবে মৃত্যুদিন গুনছে। ছেলেরা চাঁদার কথা বিস্মিত হয়ে রমেশবাবুর কথা হতভম্ব হয়ে শুনছিল। রমেশবাবুর বক্তব্য অবশ্য এখনও শেষ হয়নি। তিনি আরও বললেন, আর আমার ভাগ্নে, একমাত্র ভাগ্নে রন্টু, একই বোনের একই ছেলে। সে রন্টু তার অফিসের তহবিল তছরূপ করেছে। গত সপ্তাহে এসে বলছে, মামা আপাতত যদি 500 টাকা ফেরত দিই তাহলে বড়বাবু বলেছেন পুলিশে দেবেন না, না হলে জেল খাটতে হবে। অন্তত 500 টাকা তুমি আমাকে দাও। অনেক কাকুতি মিনতি করলো রন্টু। এতটা বলার পর দম নেওয়ার জন্য থামলেন রমেশবাবু। তারপর বললেন, দেখো ছোকরার দল, আমার ছোট ভাই বড়দা আর ভাগ্নের কথা শুনলে তো, খোঁজ নিয়ে দেখো এদের কাউকে আমি 1 পয়সা দিয়েছি কি না। দেখবে এদের কাউকে কিছুই দিইনি। তাহলে
তোমরা আমার কাছে টাকা আশা করে কি করে? আধুনিককালের এই উদ্ভট উপাখ্যানের পরে এবার প্রাচীনকালের কথায় যায়। যারা ভাবেন চাঁদা একটা আধুনিক উৎপাত, আগেও এরকম ছিল না, তারা ভুল ভাবেন। সব যুগে সবকালে সব জায়গায় চাঁদার উপদ্রব ছিল। সুপ্রাচীন জাতক কাহিনীতে দেখা যায় জগতের সমস্ত অধিবাসী চাঁদা তুলে দানের বা উৎসবের ব্যবস্থা করতেন। 163 সুসীম জাতকে দেখা যায় যে এই চাঁদা নিয়ে রীতিমতো বাদ বিসংবাদ হতো। চাঁদা দ্বারা কৃতদ্রব্য তীর্থযাত্রীদের দেওয়া হবে নাকি বৌদ্ধ ভিক্ষু সংঘকে দেওয়া হবে তাই নিয়ে কলহ। অবশেষে সর্বসাধারণের মত নিয়ে দেখা গেল ভিক্ষু সংঘকে দান করাই অধিকাংশ লোকের ইচ্ছা। শুধু সসীম জাতক কেন, অন্য জাতকেও যেমন 221 কাঁসায় জাতকের চাঁদার কথা রয়েছে, সেখানে বলা হয়েছে যে চাঁদা দান নির্বাহ করা হয়। অবশ্য সেই জাতকের যুগ থেকে এ যাবৎ চাঁদা তোলার কায়দা ভঙ্গিমা অনেক পাল্টেছে। এই তো গত বছর দক্ষিণ কলকাতা একটি পুজো মণ্ডপের বাইরে চাঁদার হাতে হাতে কয়েকটি যুবক দাঁড়িয়ে সবাইকে বলছে, পঙ্গু যুবকদের এই শারদীয় পুজোয় যথাসাধ্য সাহায্য করুন। যারা চাঁদা তুলছিলেন তাদের কাউকে দেখে আপাতদৃষ্টিতে পঙ্গু মনে হলো না। জিজ্ঞাসা করলাম, কে পঙ্গু? কোথায় সেই পঙ্গু যুবকেরা যারা এই পুজো করছে? যুবকেরা মৃদু হেসে বলল, আমরাই পঙ্গু। আমি অবাক হয়ে তাকাতে সামনের যুবকটি তার পাঞ্জাবির পকেট দুটো উল্টিয়ে দেখালো যে একদম ফাঁকা। তারপর বুঝলেন দাদা, পঙ্গু মানে অর্থনৈতিকভাবে পঙ্গু। চাঁদা কিন্তু খুশি মনে কেউ কখনো দেন না। এখনও চাঁদা আদায়কারীরা জানেন, অনেকে নানা কায়দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বলেন, সামনের শনিবার এসো, গত বছরের রসিদ বই নিয়ে এসো, আমি মণ্ডপে দিয়ে আসবো, ইত্যাদি ইত্যাদি। চাঁদা আদায়কারীরা জানেন এসব ঘোরানোর এবং অবশেষে একেবারে না দেওয়ার ফিকির। তবে ফিকিরে সবসময় কাজ হয় না। একবার শুধু দুর্গাপুজোর চাঁদা দিলে চলবে না। পুজোর সঙ্গে যাত্রা হচ্ছে, সেই যাত্রাগানের টিকিটও কাটতে হবে। টিকিট নিয়ে উদ্যোক্তারা এসেছে। গৃহস্থ বললেন, ওই দিন সন্ধ্যায় যে আমি অন্য জায়গায় থাকবো, আমার জরুরি দরকার আছে। তোমাদের যাত্রায় তো আমি থাকতে পারবো না, তবে আমার মন পড়ে থাকবে তোমাদেরই আসরে। উদ্যোক্তারা বললেন, তাহলেই হলো। আপনাকে সশরীরে না থাকলেও হবে, শুধু আপনার মন কয় টাকার সিটে থাকবে, 10 টাকার না 15 টাকার, সেটা বলে দিন, টিকিটটা রেখে দিয়ে যাচ্ছি।